ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, লেকচারার আইসিটি আদমদী কান্ট্রিবান কলেজ। আমাদের আজকের টপিক অধ্যায় নাম্বার 5, প্রোগ্রামিং ভাষা থেকে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি। এটাকে অন্য নামে আমরা ডাকি, সেটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ। তোমরা লিখে নাও, প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ, যেটাকে আমরা বলছি স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম। প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ। by steps of developing a program অথবা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। স্টেপস অফ ডেভেলপিং এ প্রোগ্রাম অথবা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। নাও, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহকে আমরা 7টা ধাপে ভাগ করে নিয়েছি। তোমরা লিখে নাও যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা এসডিএলসি এর ধাপ 7টি। এর ধাপ 7টি। ধাপ নাম্বার 1 লিখো, প্রবলেম স্পেসিফিকেশন বা সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ অর্থাৎ আমি যে সমস্যা নিয়ে কাজ করব সেই সমস্যাটাকে আমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে বা নির্দিষ্ট করতে হবে। সমস্যা নির্দিষ্টকরণ। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন সফটওয়্যার ডেভেলপ করে, তার প্রথম কাজ হচ্ছে সে কোন সফটওয়্যার তৈরি করবে সেই সফটওয়্যারটার সমস্যাগুলো নিয়ে সে প্রথমেই চিন্তা করবে যে আমি কোন সমস্যা সমাধানের জন্য সফটওয়্যার ডেভেলপ করব বা আমাকে কোন সফটওয়্যার তৈরি করতে হবে কোন কাজের উদ্দেশ্যে। এটাকে আমাকে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে বা স্পেসিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রবলেম অ্যানালাইসিস, অর্থাৎ আমি যে সমস্যাটাকে আইডেন্টিফাই করলাম সেই সমস্যাটা আমাকে অ্যানালাইসিস করতে হবে অথবা বিশ্লেষণ করতে হবে। তাহলে অ্যানালাইসিস বলতে কি বোঝাচ্ছে? সমস্যাটাকে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখতে হবে যে আমি কোন অ্যাঙ্গেলে কোন সমস্যাটা সমাধান করব। একটা সমস্যার সমাধান করার অনেকগুলো ওয়ে আছে। একটা সফটওয়্যার দিয়ে যে কাজ করা যায় একই কাজ অন্যান্য সফটওয়্যার দিয়েও সমাধান করা যায়। অর্থাৎ আমি কোন কোন সফটওয়্যার টুলস গুলো ব্যবহার করব বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করব আমার সমস্যা সমাধানের জন্য। অর্থাৎ আমার এখানে মূলত, তোমরা কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার? রেসপন্স করো। জি স্যার। 2 নম্বর ধাপে হচ্ছে আমাকে সমস্যাটাকে বিশ্লেষণ শুধু করতে স্যার হবে। মাঝে মধ্যে কিছু কেটে আসছে আপনার কথাগুলো। সমস্যা বিশ্লেষণ। আচ্ছা, ক্লিয়ার শুনতে পাচ্ছ? কে একটু রেসপন্স করো তো। একদম ক্লিয়ার শুনতে পাচ্ছ? কোনো কথা কেটে কেটে আসছে না? স্যার মাঝে মধ্যে আপনার কথা কেটে কেটে আসছে। মাঝে মাঝে। আচ্ছা, 3 নাম্বার দেখো। 3 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বার কি লিখছো? 1 নাম্বার লিখছো প্রবলেম স্পেসিফিকেশন, 2 নাম্বার কি লিখছো? প্রবলেম অ্যানালাইসিস, সমস্যা বিশ্লেষণ। 3 নাম্বার লিখো প্রোগ্রাম ডিজাইন। এটাকে তোমরা বাংলায় লিখো প্রোগ্রাম ডিজাইন। আক্ষরিক অনুবাদ করলে মিনিংফুল হবে না, এই জন্য আমরা প্রোগ্রাম ডিজাইনটা লিখে দিব।
তারপরে 4 নাম্বার লিখো আমাদের প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহের বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের স্টেপস নাম্বার 4 বা 4 নাম্বার ধাপটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম উন্নয়ন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 5 নাম্বার ধাপ লিখে নাও প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মানে প্রোগ্রাম বাস্তবায়ন স্টেপ নাম্বার 6 লিখো প্রোগ্রাম ডকুমেন্টেশন বা প্রোগ্রাম সংরক্ষণ বলতে পারো। আর স্টেপ নাম্বার 7 লিখো প্রোগ্রাম মেইনটেনেন্স বা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলো। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ধাপ টোটাল কয়টা লিখেছো? 7টা ধাপ। এই 7টা ধাপের ভিতরে প্রথম ধাপটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, যেটা আমি আগে ব্যাখ্যা করেছি। আমি কোন সমস্যা নিয়ে কাজ করব। মনে করো তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো তোমাকে আমি একটা কাজ দিলাম। সেই কাজটা হচ্ছে যে তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করবে, যে সফটওয়্যারের মাধ্যমে আমি রেজাল্ট প্রক্রিয়াকরণ করব। এটা আমি তোমাকে কাজ দিলাম। এখন তুমি চিন্তা করতে হবে যে আমি সমস্যাটা পেয়ে গেছি, যে আমি সফটওয়্যার ডেভেলপ করব, কার উপরে কিভাবে রেজাল্ট তৈরি করা হয় তার সফটওয়্যার তৈরি করতে হবে। সেকেন্ড হচ্ছে যে আমি সমস্যা নিয়ে বিশ্লেষণ করব, যে আমি যে রেজাল্ট তৈরি করব এই রেজাল্টটা আমি কিভাবে তৈরি করব। আমি কি লেটার গ্রেডে দেখাবো, না আমি মার্কে দেখাবো, বা আমি জিপিএ 5-এ A+ ধরবো, না বিশ্ববিদ্যালয়ের মতো জিপিএ 4-এ A+ কাউন্ট করব, বা কয় সাবজেক্টে ফেল করলে সেখানে পাস বা ফেল বা প্রমোশন থাকবে। এইসব বিষয়গুলো নিয়ে আমাকে বিশ্লেষণ করতে হবে। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয়ের জিপিএ 4-এ হচ্ছে A+, আর ইন্টারমিডিয়েট বা রিসার্চ গুলোতে হচ্ছে জিপিএ 5 হলে A+। তো বিষয়টা হচ্ছে যে যখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা প্রবলেম নিয়ে গবেষণা করে বা কাজ করে, তখন তার প্রবলেমটাকে বিশ্লেষণ করতে হয় এবং চিন্তা করতে হয় যে আমি এই সমস্যা সমাধানের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। যেমন আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সাধারণ কাজের একটা ভাষা, যেমন বেসিক, সি, এগুলো হলো সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়। আর বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয় ফোরট্রান, তারপরে অ্যালগল, তারপরে হচ্ছে পাইথন। এগুলো বিশেষ কাজের জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কোন কাজের জন্য কি প্রোগ্রাম রচনা করবা, সেই কাজের জন্য তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে বাছাই করে নিতে হবে। যেমন তুমি যদি বিজনেস ওরিয়েন্টেড কোনো সফটওয়্যার ডেভেলপ করো, তখন তোমাকে বাছাই করতে হবে কোবল। So COBOL is a one kind of programming language that is called common business oriented language. আবার তুমি যদি সায়েন্টিফিক কাজের জন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করো, তখন তোমার ব্যবহার করতে হবে ফোরট্রান বা অ্যালগল। অ্যালগল মানে হচ্ছে অ্যালগরিদমিক ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর। যেমন যারা বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে, বায়োইনফরমেটিক্স হচ্ছে বায়োলজিক্যাল
ডেটা নিয়ে যারা অ্যানালাইসিস করে তাদের বিভিন্ন সফটওয়্যার টুলস তৈরি করতে হয়, তখন তারা হচ্ছে ওই সায়েন্টিফিক কাজের জন্য বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধুমাত্র বিশেষ সায়েন্টিফিক কাজের জন্য তারা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে। আর কমন কাজ বলতে যদি আমি তোমাকে বলি যে তুমি একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করো, যেমন তোমার মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে তার জন্য হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। বিষয়টা হচ্ছে আমি সমস্যা নির্দিষ্টকরণ করলাম, করার পরে আমাকে সেই সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাছাই করে কাজ করতে হবে। 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা লেখা আছে প্রোগ্রাম ডিজাইন। ডিজাইনটা হচ্ছে সাধারণত এই ধাপে তোমার দুইটা কাজ করা হয়, একটা হচ্ছে দুইটা না তিনটা কাজ করা হয়। একটা হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন করতে হয়, একটা অ্যালগোরিদম লিখতে হয়, আর একটা হচ্ছে সুডো কোড লিখতে হয়। আমি একটু আবার রিপিট করি, আমাদের 3 নাম্বার স্টেপস এর নাম কি ছিল একটু বলি। আমাদের 3 নাম্বার স্টেপস এর নাম ছিল হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। 3 নাম্বার ধাপ কি ছিল? 3 নাম্বার ধাপ কি ছিল? রিপিট করে আমার সাথে সবাই বলো। প্রোগ্রাম কি ছিল? ডিজাইন না? প্রোগ্রাম ডিজাইন। এই ধাপে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে অ্যালগোরিদম লেখা, অ্যালগোরিদম লেখা। এই ধাপে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন, ফ্লোচার্ট অঙ্কন। আর এই ধাপে আরেকটা কাজ করতে হবে সুডো কোড, সুডো কোড লেখা। আমাদের দেশের অর্থায়নে একটা সেতু তৈরি হচ্ছে, সেতুর নাম কি? আমাদের দেশের বাজারের টাকায়, আমাদের জনগণের টাকায়, তোমার আমার টাকায় এর আগে অনেক বড় বড় সেতু তৈরি হয়েছে, যেগুলো বিদেশি অর্থায়নে তৈরি হয়েছে। আমাদের দেশের টাকায় তৈরি হচ্ছে পদ্মা সেতু, অলরেডি পদ্মা সেতুর কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন পদ্মা সেতুর কাজ মোটামুটি শেষ, সবটুকু না, কারণ ট্রেন চলাচল হবে পরে, আগে কার্পেটিং এর কাজ শেষ হওয়ার পরে বাস ট্রাক এগুলা চলবে। সো এই পদ্মা ব্রিজে ডিজাইনের সময় কোন কোন বিষয়গুলো আগে ব্যাখ্যা করা হয়েছে, আমি কোন কোন ধাপে কাজগুলা শেষ করব সেই ধাপগুলো লেখা হয়েছে অ্যালগোরিদমে। আমি কোন কোন ধাপে কাজগুলো শেষ করব সেই ধাপগুলো লেখা হয়েছে কোথায়? অ্যালগোরিদমে। তার মানে এখানে কাজের ধারা বিবরণ, এখানে লেখা থাকবে কাজের ধারা বিবরণ বা কাজের ধাপ। এরপরে হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে যে আমি কাজের ধাপ যেটা লেখা আছে এইটাকে শেষ মানে সম্পাদন করার জন্য আমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন বলতে সম্পূর্ণ ড্রয়িং বা খাতা কলমে অঙ্কন করা, অর্থাৎ ব্রিজ ম্যানুয়ালি তৈরি হওয়ার পূর্বে আমাকে খাতা কলমে ব্রিজের নকশা করতে হবে। খাতা কলমে কি করতে হবে? নকশা করতে হবে। যেমন একটা বিল্ডিং তৈরি করার পূর্বে একজন প্রকৌশলী বিল্ডিং এর নকশা তৈরি করে, সেই নকশা অনুযায়ী পরবর্তীতে বিল্ডিং তৈরি হয়। তবে এটা মূলত একটা নকশা। প্রোগ্রাম তৈরি করার পূর্বে আমাকে একটা ফ্লোচার্ট তৈরি করতে হয় যে আমার প্রোগ্রামটা কেমন হবে, তার উপরে নকশা তৈরি করতে হয়। খাতা কলমে আমাকে বিভিন্ন কিছু সিম্বল ব্যবহার করে অঙ্কন করতে হয়। এটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থ হচ্ছে তোমার কোন একটা সমস্যাকে কোন একটা ছবির মাধ্যমে ফুটায় ওঠানোর যে কৌশল তাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর সুডো কোডটা হচ্ছে, ধরে নাও যে পদ্মা ব্রিজটা আমি তৈরি করলাম একটা, তোমার ওই যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের শোলা আছে দেখবা, বিভিন্ন ধরনের প্রোডাক্টের যে সেফটির জন্য শোলার ভিতরে সেই প্রোডাক্টটা দিয়ে দেওয়া হয়, মানে এটা একটা কার্টুন যেটা আমরা বলি। এই শোলা দিয়ে যদি আমি একটা পদ্মা ব্রিজের ডামি তৈরি করি, লাইক একটা ডামি বলতে পারো। যেমন বিভিন্ন ধরনের শোরুমে বিভিন্ন ধরনের ডামির গায়ে যে পোশাক পরানো থাকে, সেই ডামিটা কিন্তু অরিজিনাল ব্যক্তি না, অরিজিনাল মানুষ নয়, কিন্তু সেই ডামির গায়ে পোশাকটা পরানো আছে। সেই ডামিটা হচ্ছে মূলত সুডো কোড। তার মানে এটা মূলত কোনো অরিজিনাল কোড নয়, অরিজিনাল কোডের আদলে একটা কোড তৈরি করা।
এটাকে বলা হয় সুডো কোড। সুডো একটা গ্রিক শব্দ, সুডো মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ যেটা রিয়েলি অ্যাপ্লিকেবল নয়। যেমন ভাবে যে ব্যক্তির গায়ে পোশাকটা পরানো আছে বিভিন্ন বড় বড় শপিং মলে গেলে দেখবা সেই ব্যক্তিটা কিন্তু কোনো মানে প্রাণের কোনো অস্তিত্ব নাই, একটা মিথ্যা মানুষ, কিন্তু তার গায়ে পোশাকটা পরানো আছে। তেমনই ভাবে এই কোড হচ্ছে একটা ফলস কোড, কিন্তু সেটা মূল কোড লেখার আগে তৈরি করা হয়। এই ফলস কোডকে বলা হয় সুডো কোড। তোমরা হয়তোবা সায়েন্সের ভিতরে একটা প্রাণীর যদি ব্যাখ্যা পড়ো, হাইড্রা, তোমরা কি হাইড্রার ব্যাখ্যা পড়েছো কেউ, না হাইড্রা এখনো শুরু করে না ক্লাসে? জি স্যার। জি তো স্যার। হাইড্রার যে পা গুলো আছে, এই পা গুলোকে বলা হয় সুডোপড। সুডোপড মানে হলো মিথ্যা পা, পড মানে হলো পা, আর সুডো মানে মিথ্যা। অর্থাৎ এই পা গুলা মিথ্যা, এটা অরিজিনাল পা না, এটা যে কোনো সময় এর পা গুলা সে চেঞ্জ করে ফেলে। এক সময় লাফায় হাঁটে, এক সময় হামাগুড়ি দিয়ে হাঁটে, এরকম তার হাঁটার অনেক ধরনের স্টাইল মনে হয় তোমাদের দেওয়া আছে বইয়ে। এই সুডো মানে হচ্ছে মিথ্যা, অর্থাৎ যেটা অরিজিনাল কোড নয়, কিন্তু অরিজিনাল কোডের আদলে তৈরি করা হয়। এই তিনটা কাজ মূলত তৈরি করা হয় বা তিনটা কাজ লেখা হয়, তিনটা কাজের বিবরণ লেখা হয় প্রোগ্রাম ডিজাইনের ধাপে। এই ৩ নাম্বার ধাপ পরীক্ষাতে আসতে পারে যে প্রোগ্রাম ডিজাইনের ধাপে কোন ৩টি কাজ করা হয় ব্যাখ্যা করো, অথবা অ্যালগরিদমের কাজ করা হয় কোন ধাপে, ফ্লোচার্ট তৈরি করা হয় কোন ধাপে, সুডো কোড লেখা হয় কোন ধাপে, সেটা হলো প্রোগ্রাম ডিজাইন। এর পরের ধাপ ছিল ৪ নাম্বার ধাপ, এটাও খুবই ইম্পর্টেন্ট স্টেপ। ৪ নাম্বার ধাপের নাম ছিল প্রোগ্রাম ডেভেলপমেন্ট। কি ছিল? প্রোগ্রাম ডেভেলপমেন্ট। প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম উন্নয়ন। তোমরা দেখবা ঢাকা শহরে অনেক ডেভেলপার কোম্পানি আছে। এই ডেভেলপার কোম্পানিগুলো সাধারণত বিভিন্ন বিল্ডিং তৈরি করে, বিল্ডিং ডেভেলপ করে। তো ডেভেলপার কোম্পানির কাজ হচ্ছে বিল্ডিং তৈরির সময় যে নকশা অনুযায়ী তারা ইট, বালু, সিমেন্ট, সুরকি যা যা লাগে সবগুলো নিয়ে সরাসরি বিল্ডিং তৈরি করে। একইভাবে প্রোগ্রাম ডেভেলপমেন্টের ধাপে আমাকে কোড লিখতে হবে, সরাসরি কোড লিখে প্রোগ্রাম রান, আমাকে প্রোগ্রামিং কোড লিখতে হবে। তাহলে এই ধাপে আমাকে যেটা করতে হবে কোডিং। এই ধাপের প্রধান কাজ হলো প্রোগ্রামের কোডিং লেখা। প্রোগ্রামের কি লেখা? কোডিং লেখা। কোডিং বলতে এখানে আমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কোড লিখতে হবে। যেমন সি হতে পারে ল্যাঙ্গুয়েজ, হতে পারে জাভা, হতে পারে পাইথন, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে হতে পারে কটলিন, তারপরে আছে অরাকল, তারপরে আছে লিস্প, তারপরে সি প্লাস প্লাস, তারপরে সি হ্যাশ, তারপরে হচ্ছে কোডিং এর ক্ষেত্রে পিএইচপি, এরকম আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জাভা স্ক্রিপ্ট, কিউবেসিক, তারপরে এসকিউএল। এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ, এটা খুবই জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমাকে দেখতে হবে যে আমি আমার কোন কাজের জন্য আমি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ বাছাই করব। এর ভিতরে সব থেকে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজটা হলো সি, আর সি এর আপডেট ভার্সন গুলো যেগুলো আছে বাজারে সেটা হলো সি প্লাস প্লাস, সফটওয়্যার মার্কেট প্লেসে সি হ্যাশ, এগুলো হলো সি এর জনপ্রিয় আপডেট ভার্সন। সো সি শুধুমাত্র যদি আসে, হোয়াট ইজ সি? সি ইজ দ্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি হচ্ছে বলা হয় মানে সাধারণ কাজের ভাষা, অর্থাৎ মোটামুটি সব ধরনের কাজই করা যায় সি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সাধারণ কাজের ভাষা, সাধারণ কাজের ভাষা। তাহলে আমার কোডিং লিখতে হবে ৪ নাম্বার ধাপে। আমি এই যে ৪ নাম্বার ধাপে কোডিং লিখলাম, তার মানে হচ্ছে আমি ইট, বালু, সিমেন্ট টিমেন্ট সব রেডি করে নিয়ে বিল্ডিং তৈরি করা শুরু করলাম। আমার বিল্ডিং তৈরি করা শেষ, আমার কোডিং লেখা শেষ, ৫ নাম্বার ধাপে চলে যাচ্ছি। ৫ নাম্বার ধাপে আমাকে এখন এই বিল্ডিং এ উঠতে হবে। আমার বিল্ডিং তৈরি করা শেষ, সবই শেষ, আমাকে এখন বিল্ডিং এ উঠতে হবে। অর্থাৎ আমি ৫ নাম্বার ধাপে লিখছি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মানে কি? প্রোগ্রাম বাস্তবায়ন। অর্থাৎ আমাকে প্রোগ্রামটাকে এখন সরাসরি
বাস্তবায়ন করতে হবে। তো বাস্তবায়ন বলতে কি বোঝায়? তুমি একটা ভালো একটা সুস্বাদু খাবার রান্না করলা, সেই খাবার রান্না করার পরে তুমি যখন পরিবেশন করবা, এই পরিবেশনের সময় তোমাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে আমার খাবারের স্বাদ কেমন হয়েছে, আমার খাবারটা টেস্ট করতে হবে। তার মানে আমার প্রোগ্রাম বাস্তবায়নের ধাপে আমাকে প্রোগ্রাম টেস্টিং করতে হবে। টেস্টিং প্রোগ্রাম টেস্টিং। এখন প্রশ্ন হলো, স্যার খাবারের যেমন স্বাদ ভালো কি মন্দ এটা তো জিহ্বায় দিলে বোঝা যায়, তাহলে এটা তো খাবারের স্বাদের জন্য আমরা যেমন জিহ্বায় দিয়ে টেস্ট করি, প্রোগ্রাম টেস্টিং এর জন্য কোনো সফটওয়্যার আছে? হ্যাঁ আছে। প্রোগ্রাম টেস্টিং এর জন্য সাধারণত সফটওয়্যার ইউজ করা হয় বিভিন্ন ধরনের কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এগুলো দিয়ে প্রোগ্রাম টেস্ট করা হয়। প্রোগ্রাম টেস্ট করার পরে প্রোগ্রামের ভিতরে যদি কোনো ভুল পাওয়া যায়, সেই ভুলকে আমরা বলেছিলাম বাগ, এবং এই বাগটাকে আবার রিমুভ করতে হয়। সেই রিমুভ করার জন্য আমাকে প্রোগ্রাম ডিবাগ করতে হবে, ডিবাগিং। আমি ডিবাগিং নিয়েও কথা বলেছি। ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করা, ভুল সংশোধন করা। তাহলে ডি শব্দের অর্থ কি? ডি শব্দের অর্থ হলো অপসারণ। ডি শব্দের অর্থ হচ্ছে অপসারণ, অর্থাৎ সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়া। তোমরা ডি শব্দটা আর কোথায় ব্যবহার করছো? আমার আমার প্রশ্নের একটু তোমরা সবাই রেসপন্স করো। ডি শব্দটা আমরা কেমিস্ট্রিতে ব্যবহার করি। ডি মানে অপসারণ। যদি বলি ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন শব্দের অর্থ কি? স্যার পানি শূন্যতা বা পানিটাকে সরায় ফেলা। বা পানি শূন্যতা বা পানি অপসারণ। অর্থাৎ ডিহাইড্রেশন মানে পানির অপসারণ হয়ে গেছে, পানি শূন্যতা হয়ে গেছে, আমার গলা শুকায় গেছে, আমাকে পানি খাইতে হবে। তো ডিহাইড্রেশন, বিশেষ করে যখন খুব গরম পড়ে বা খুব রোদ হয়, যদি রোদের দিনে বাইরে একটু হাঁটাহাঁটি করলে ডিহাইড্রেশন শুরু হয়ে যায়। তাহলে ডি শব্দের অর্থ হচ্ছে শূন্যতা, অর্থাৎ ডিবাগ। ডিবাগ মানে হচ্ছে ভুলটাকে সরাই ফেলা। ডিবাগিং শব্দের অর্থ হচ্ছে ভুল সংশোধন করার প্রক্রিয়া। পরীক্ষাতে যদি সংজ্ঞা আসে ডিবাগিং কি, তখন বলতে হবে ভুল সংশোধনের প্রক্রিয়াকে ডিবাগিং বলে, বা ভুল সংশোধন করাকে ডিবাগিং বলে, করাকে ডিবাগিং বলে। আর বাগ হচ্ছে প্রোগ্রামের ভুলকে বাগ বলে, প্রোগ্রামের ভুলকে বাগ বলে। বাগ ছিল মোট 3 প্রকার: লজিক্যাল এরর, সিনট্যাক্স এরর এবং রান টাইম এরর। বইয়ে আরেকটা দেওয়া আছে ডেটা এরর। তো ডেটা এররটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ ডেটা এররটা মেজর কোনো ভুল নয়। মেজর ভুলটা হচ্ছে সিনট্যাক্স এরর, অর্থাৎ বাগ যেটা বলেছিলাম প্রোগ্রামের ভুলকে বাগ বলে। বাগ মানে হচ্ছে ভুল, আর ভুল ছিল 3 প্রকার। এটা আগে একবার পড়িয়েছি, আবার রিপিট করছি। একটা হলো সিনট্যাক্স এরর বা ব্যাকরণগত ভুল, একটা হচ্ছে লজিক্যাল এরর বা যুক্তির ভুল, আর একটা হচ্ছে রান টাইম এরর অথবা এক্সিকিউশন এরর। এক্সিকিউশন মানে কি? এক্সিকিউশন শব্দের অর্থ হচ্ছে যখন আমি প্রোগ্রামটাকে এক্সিকিউট করব বা রান করাবো, বা যখন আমি প্রোগ্রামটা চালু করব, সেই সময় যদি কোনো ভুল হয়, এই ভুলটাকে বলা হয় এক্সিকিউশন এরর বা রান টাইম এরর। স্যার এই 3টা ভাগ কোত্থেকে আসলো? ডিবাগিং থেকে? হ্যাঁ, বাগ থেকে। যখন তুমি ভুল পাবা, তোমার ভুলটাকে 3টা অংশে ভাগ করা হয়েছে। এখন এই 3টা ভুলের যে কোনো ভুলটা সংশোধন করাকে বলা হবে ডিবাগিং। এই 3টা ভুলের যে কোনো ভুল সংশোধন করাকে বলা হবে ডিবাগিং। ডিবাগিং থেকে ভুল আসবে না, ডিবাগিং থেকে ভুল বাদ দিতে হবে। এখন একটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমাকে আমি একটা কোড লিখতে বললাম, সেই কোডের ভিতরে লেখা আছে একটা কিওয়ার্ড, লেখা আছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ একটা কোড। এখন প্রিন্টএফ এর জায়গায় তুমি লিখলা পি আর আই এম টি এফ, অর্থাৎ ভুলে এন এর জায়গায় লিখে দিছো এম। তাহলে এই যে কোড লিখলা, এই কিওয়ার্ড লিখলা, এই কিওয়ার্ডটা কিন্তু ভুল দেখাবে। এই ভুলটা হলো সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে ব্যাকরণগত ভুল। তোমরা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে দেখবা এই লেখাটা শো করে। অর্থাৎ যখন তুমি ব্যাকরণে ভুল করবা, তখন তোমার সিনট্যাক্স এরর শো করবে। আর তোমাদের সায়েন্টিফিক আরেকটা শো করে ম্যাথ এরর। ম্যাথ এররটা হচ্ছে
যখন কোনো ইনফাইনাইট লুপ চলে আসে, অর্থাৎ মেমোরি এর স্পেসের বাইরে কোনো মান চলে আসে, যেমন তুমি যদি 0/1 লিখো সেক্ষেত্রে ফলাফল দেখাবে 0, বাট 1/0 লিখো সেক্ষেত্রে দেখাবে ম্যাথ এরর। এটা দেখাবে ম্যাথ এরর। তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারো এই ম্যাথ এররটা হচ্ছে এক ধরনের এক্সিকিউশন এরর বা রান টাইম এরর। প্রোগ্রামিং এর ভিতরে সিনট্যাক্স এরর আরো অনেক কারণ হতে পারে। সিনট্যাক্স এরর শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণগত ভুল। সিনট্যাক্স এরর মানে হচ্ছে ব্যাকরণগত ভুল। অর্থাৎ যেমন আই গো হোম, এটা যদি না লিখে আমি বলি আই হোম গো, তাহলে কাজ করবে না। আমার যেমন ব্যাকরণে ভুল হবে, এই ব্যাকরণগত ভুলকে বলা হবে সিনট্যাক্স এরর। যেমন আমি তোমাকে লিখতে বললাম যে সেমিকোলন লিখে লাইন শেষ করো, তুমি সেমিকোলনের বদলে তুমি এখানে লিখে দিলা কোলন সাইন, অর্থাৎ সেমিকোলনের বদলে কোলন সাইন লিখলা, এই যে ভুলটা শো করলো এই ভুলটাকে বলা হয় সিনট্যাক্স এরর। এরপরে আসি লজিক্যাল এরর। লজিক্যাল এরর বিষয়ে কি বলেছিলাম মনে আছে? লজিক্যাল এরর বিষয়ে কি কি বলেছিলাম? সারিকা বলো, লজিক্যাল এরর কি ছিল? যুক্তির ভুল। প্রোগ্রামের যুক্তির ভুল কি ছিল? ওকে, এনিওয়ান, যে কেউ একটু রেসপন্স করো। লজিক্যাল এররটা কি বলেছিলাম? লজিক্যাল এরর বা যুক্তির ভুল, এই ভুলগুলা বের হবে প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের ধাপে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যখন তুমি করবা তখন তোমার ভুলগুলা বের করে সংশোধন করতে হবে। যেমন লজিক্যাল এররটা হচ্ছে, তোমাকে আমি বললাম যে তুমি রেজাল্ট তৈরি করো, তুমি লিখলা যে মার্ক গ্রেটার দেন 33 প্রিন্টএফ। প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট শো করবে, প্রিন্টএফ লিখে দিলা ফেল। এখন এটা কি লজিক্যালি ট্রু? আমি যেটা লিখেছি আমাদের প্রোগ্রামিং কোডের মধ্যে, এই প্রোগ্রাম তৈরি করলে আমাদের ধরে নাও 33 মার্ক পাইলে প্রত্যেক সাবজেক্টে পাস। এখন আমি লিখলাম যে ইফ মানে যদি, ইফ একটা কিওয়ার্ড, মার্ক গ্রেটার দ্যান 33 হয় তখন আউটপুটে শো করবে পাস, কিন্তু আমি লিখলাম ফেল। তাহলে এটা কি লজিক্যালি ট্রু না লজিক্যালি ফলস? এটাকে বলা হচ্ছে লজিক্যাল এরর। তাহলে আমাদের এখানে লিখতে হবে, এখানে আমাদের যেটা করতে হবে, গ্রেটার দ্যান সাইনের জায়গায় হবে লেস দ্যান সাইন, অর্থাৎ এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আমাকে এখানে দিতে হবে লেস দ্যান সাইন। ইফ মার্ক লেস দ্যান 33 দেন প্রিন্ট ফেল। এখন এটা কি লজিক্যালি ট্রু আছে? রেসপন্স করো। জি স্যার, জি স্যার। তাহলে গ্রেটার দ্যানের জায়গায় লেস দ্যান, অথবা লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান, অথবা ইকুয়ালের জায়গায় নট ইকুয়াল, অথবা নট ইকুয়ালের জায়গায় ইকুয়াল, এই সাইন ব্যবহার করলে আমাদের যে ভুলগুলা হয় সেই ভুলটাকে বলা হয় লজিক্যাল এরর বা যুক্তির ভুল। কি বলা হবে? এটাকে বলা হবে যুক্তির ভুল। আর রান টাইম এররটা কি? রান টাইম এররটা হচ্ছে অসীম লুপের জন্য। 3 নাম্বারটা লিখে নাও, এখানে এমসিকিউ আসে যে অসীম লুপ, অসীম লুপের জন্য সাধারণত যে ভুল হয় তাকে বলা হয় রান টাইম এরর। অসীম লুপ বলতে কি, যে এমন একটা কমান্ড দিলাম যে কমান্ড আজীবনও শেষ হবে না, চলতেই থাকবে। তাহলে আজীবনও শেষ হবে না, চলতে থাকবে, একটা কমান্ড হচ্ছে 1/0। এরকম কোনো ভ্যালু যদি চলে আসে সেক্ষেত্রে তোমার প্রোগ্রাম কোনো আউটপুটের মানটা শো করতে পারে না, তখন সে এটাকে বলা হয় ইনফাইনাইট লুপ বা অসীম লুপ। এই অসীম লুপের জন্য যে ভুলটা হয় তখন প্রোগ্রামে রান টাইম এরর শো করে। রান টাইম এরর অর্থাৎ আমি একজনকে বললাম যে তুমি আদমজি কলেজের মাঠে দৌড়াও, কিন্তু সে যে কত পাক দিবে, কখন শেষ করবে, এটা আমি নির্দিষ্ট করে বললাম না, তাহলে সে এক পর্যায়ে দৌড়াইতে 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 সে ক্লান্ত হয়ে পড়ে যাবে। তাহলে এই যে ভুলটা, এই ভুলটাকে বলা হচ্ছে ইনফাইনাইট লুপ বা অসীম লুপ। অর্থাৎ প্রোগ্রামের এন্ডিংটাকে আইডেন্টিফাই না করার কারণে সাধারণত প্রোগ্রামে যে ভুলটা হয় সেই ভুলটাকে বলা হয় এক্সিকিউশন এরর বা রান টাইম এরর। তাহলে এই ভুলগুলা বের হবে কখন? এই ভুলগুলা বের হবে টেস্টিং এর সময়। যেমন ভাবে তুমি কোনো খাবার যখন মুখে দিয়ে টেস্ট করো তখন তোমার ভুল পাইলা কি, লবণ কম হয়েছে। তো লবণ কম হয়েছে, এটা হচ্ছে ভুল, এই ভুলটাকে বলা হয় বাগ। এখন তুমি লবণ দিয়ে দিলা, লবণ দেওয়ার পরে এটাকে বলা হবে ডিবাগিং, অর্থাৎ ভুল সংশোধন করা। যে ভুলটা হচ্ছে সেই ভুলটাকে বলা হচ্ছে বাগ, আর ভুলকে সংশোধন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিবাগিং। এখন ডিবাগিং শেষ করলাম, শেষ করার পরে আমাদের
প্রোগ্রাম সম্পূর্ণ রেডি। আমাদের ধাপ নাম্বার 6 যেটা ছিল, প্রোগ্রাম সম্পূর্ণ রেডি এবং প্রোগ্রাম কিন্তু ইমপ্লিমেন্টেশনের ধাপে প্রোগ্রামটা অলরেডি এখন মার্কেট প্লেসে উন্মুক্ত করা হলো, গুগল প্লে স্টোরে আপলোড করা হলো, সবাই গুগল প্লে থেকে ডাউনলোড করলো, ডাউনলোড করে সবাই ব্যবহার করলো। আচ্ছা, আমি আবার রিপিট করি। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বা প্রোগ্রাম বাস্তবায়ন, এই ধাপে যখন তোমার সম্পূর্ণ প্রোগ্রামিং কোড লেখা শেষ, রেডি, তখন তোমার প্রোগ্রামটা কি করতে হবে? প্রোগ্রামটা আমাকে গুগল প্লে স্টোরে আপলোড করতে হবে, অথবা আমাকে সরাসরি কোনো কোম্পানির কাছে সেল করতে হবে বা কোনো এমপ্লয়ের কাছে সেল করতে হবে। তখন সেই কোম্পানির ইউজাররা সেটা ব্যবহার করা শুরু করবে। এখন আসি ধাপ নাম্বার 6 নাম্বার ধাপ কি ছিল? 6 নাম্বার ধাপ কি ছিল বলো? প্রোগ্রাম ডকুমেন্টেশন। আচ্ছা, ডকুমেন্টেশন এই শব্দের অর্থটা কি? ডকুমেন্টেশন মানে হচ্ছে কোন একটা জায়গায় সংরক্ষণ করা। যেমন তোমরা জানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, এটা বিভিন্ন অপশক্তি এই ভাষণকে নষ্ট করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ কিন্তু অলরেডি ডকুমেন্টারি আকারে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের মিডিয়া তারা এটা সংরক্ষণ করে রাখছিল। এখন তো সংরক্ষণ করার জন্য আমরা পেন ড্রাইভ ব্যবহার করি, হার্ড ডিস্ক ব্যবহার করি, সিডি ব্যবহার করি, কম্প্যাক্ট ডিস্ক বা অনেক ধরনের মেমোরি ডিভাইস বর্তমানে বাজারে আছে, এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু ওই সময় এই মেমোরি ডিভাইস গুলো ছিল না, তখন কিন্তু সংরক্ষণ করা হতো তোমার ম্যাগনেটিক টেপে। তোমরা ম্যাগনেটিক টেপ হয়তোবা দেখেছো, হয়তোবা ছোটবেলায় অনেকেরই বাসায় ক্যাসেট থাকতে পারে। ছোটবেলায় তোমরা যে ক্যাসেটের ফিতার মধ্যে বিভিন্ন ধরনের অডিও সিগন্যাল থাকতো, ক্যাসেটের একটা নির্দিষ্ট বাটন প্রেস করলে ওটা প্লে হতো। সবাই কি দেখছো এই ম্যাগনেটিক টেপ? ম্যাগনেটিক টেপ বা ফিতা যেটা আছে, ওই ম্যাগনেটিক টেপের মধ্যে একসময় সংরক্ষণ করা হতো, যেটাকে বলা হতো ভিসিআর বলতে অনেক সময়। তোমরা ভিসিআর এর নামটা হয়তোবা শুনে থাকবে, কিন্তু টেকনোলজির আপডেটের কারণে সেগুলা কালক্রমে হারিয়ে গেছে। সেগুলা কালক্রমে স্যার হারিয়ে গেছে। কথা শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছ না এখন? কেটে কেটে আসছে। জি স্যার। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ? হ্যালো, এখন কি ক্লিয়ার? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে নেটওয়ার্কের মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে একটু। আচ্ছা, আমি ওকে, আমরা শুরু করি আবার। সো ডকুমেন্টেশন মানে হচ্ছে আমি যে সফটওয়্যার ডেভেলপ করলাম, আমি সফটওয়্যারটাকে কোন একটা কম্পিউটারের মধ্যে সংরক্ষণ করব। তো এটার জন্য আমি বিভিন্ন কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারি, বা আমি যে কোনো মেমোরি ডিভাইস, সেটা হতে পারে পেন ড্রাইভ, হতে পারে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ বা হার্ড ড্রাইভ, এগুলো আমি সেভ করে রাখবো। অর্থাৎ প্রোগ্রামটাকে আমি ডকুমেন্টেশন আকারে রেখে দিব। এর কারণটা হচ্ছে যখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রোগ্রাম তৈরি করবে, একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বুড়ো হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, চুল পেকে যাবে, সে মারা যাবে। মারা যাওয়ার পরে তার এই প্রোগ্রামটা নিয়ে আরেকজন কিন্তু কাজ করতে হবে, আরেকজনকে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে সে যে আরেকজন যে কাজ করবে, এই কাজ করার সময় তাকে, হ্যালো শুনতে পাচ্ছ আমাকে? রেসপন্স করো। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে প্রোগ্রামটা যখন সে নিয়ে কাজ করবে, তখন অবশ্যই কোন একটা মেমোরি ডিভাইস থেকে তাকে নিয়ে আসতে হবে। যেমন এসএসডি একটা মেমোরি ডিভাইস, সলিড স্টেট ড্রাইভ। তারপরে এইচডিডি, এইচডিডি মানে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তারপরে সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক। তারপরে পিডি মানে পেন ড্রাইভ। তাহলে এরকম বিভিন্ন ধরনের মেমোরি ডিভাইসের ভিতরে সংরক্ষণ করে রাখতে হবে, যেন পরবর্তীতে সেই মানে তোমার প্রোগ্রামটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, বিভিন্নভাবে আপডেট করা যায়। 7 নাম্বারটা হচ্ছে মেইনটেনেন্স, প্রোগ্রাম মেইনটেনেন্স। প্রোগ্রাম মেইনটেনেন্স মানে কি? প্রোগ্রাম বলতো, মেইনটেনেন্স মানে কি? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। প্রোগ্রামটা হচ্ছে রক্ষণাবেক্ষণ করতে হবে। রক্ষণাবেক্ষণ বলতে স্যার আমি না 6 নাম্বারটা বুঝি নাই। কয় নাম্বার? 6 নাম্বারটা। আচ্ছা, ডকুমেন্টেশন। তুমি কি ডকুমেন্টারি এই শব্দটা জানো? ডকুমেন্টারি
ডকুমেন্টারি এই শব্দটা শুনেছো জি কোথাও? স্যার। ডকুমেন্টারি। আচ্ছা, ডকুমেন্টারি মানে কি? জি স্যার। প্রতীক্ষা আমাকে রেসপন্স করো, ডকুমেন্টারি দ্বারা কি বোঝায়? তোমরা বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন কিছু সংরক্ষণ করা আছে, ডকুমেন্টারি করা আছে, এর কারণে আমরা ওই ডকুমেন্টারি থেকে অনেক কিছু দেখতে পারি, তাই না? তো ডকুমেন্টেশন মানে হচ্ছে প্রোগ্রাম সংরক্ষণ, কোথাও না কোথাও প্রোগ্রামটাকে সেভ করে রাখতে হবে, অর্থাৎ প্রোগ্রাম সংরক্ষণের ধাপটাই মূলত হচ্ছে প্রোগ্রাম ডকুমেন্টেশন। যেন আমি সফটওয়্যার ডেভেলপ করলাম, আমি মারা যাওয়ার পরেও আমার এই সফটওয়্যার নিয়ে যারা কাজ করবে সে যেন আমার মেমোরি ডিভাইস থেকে সফটওয়্যারটাকে নিয়ে আবার পুনরায় কাজ করে আপডেট করতে পারে। ক্লিয়ার এখন? বুঝতে পারছো কি? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট স্টেপ হচ্ছে প্রোগ্রাম জি রক্ষণাবেক্ষণ। স্যার, কথা কেটে কেটে আসে তো একটু শুনি না, যার কারণে বুঝি নাই। আচ্ছা, আজকে নেটওয়ার্কের জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আগামী দিন থেকে চেষ্টা করব নেটওয়ার্ক ঠিক করে রাখার জন্য। আগেই প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা হচ্ছে একদম লাস্টের স্টেজ, তাই না? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কি? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণটা হচ্ছে যে প্রোগ্রামটাকে এখন আমার মার্কেট প্লেসে রাখার পরেও আমার প্রোগ্রামটাকে নিয়মিত আপডেট করতে হবে। আমার সময়ের সাথে যুগের সাথে বিভিন্ন গ্রাহকের চাহিদার সাথে তাল মেলানোর জন্য আমার প্রোগ্রামটাকে নিয়মিত আপডেট করতে হবে। আপডেট করতে হবে, আপডেট না করলে আমার এই অনলাইন মার্কেট প্লেসে আমি টিকে থাকতে পারবো না, আমার বিকল্প অন্য সফটওয়্যার আবার মার্কেটে চলে আসবে, তখন আমার সফটওয়্যারটা চলবে না। এই জন্য আমাকে সবসময় সফটওয়্যারটাকে আপডেট রাখতে হবে। এই আপডেটের কাজটা হবে প্রোগ্রাম মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণের ধাপে। যেমন আমি একটা বিল্ডিং তৈরি করলাম, আমি সেই বিল্ডিং এর নকশা তৈরি করার পরে বিল্ডিং তৈরি করলাম, বিল্ডিং এ উঠলাম, বিল্ডিং এ ওঠার পরে কয়েক বছর পরে বিল্ডিং এর রং নষ্ট হলো, হ্যাঁ, তারপরে সিমেন্ট কোথাও উঠে গেল, সেইগুলো আমাকে আবার মেরামত করতে হচ্ছে, মেরামত করে আবার সেই বিল্ডিংটাকে রং চং করে নতুন করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ। সিমিলারলি সফটওয়্যার ডেভেলপ করার পরে সফটওয়্যারের ভিতরে অনেক ধরনের বাগ থাকে, বাগটাকে তোমার হচ্ছে ডিবাগ করতে হচ্ছে এবং রেগুলার সেই সফটওয়্যারটাকে আপডেট করতে হচ্ছে। এই আপডেট স্যার করার আমি কিচ্ছু বুঝতেছি না। আমার কথা কি আবার কেটে কেটে আসছে? স্যার, আমিও। স্যার একটু আরেকবার বলবেন? স্যার, আচ্ছা, আমি আমরা আবার কিছুই বলি। শুনতে হ্যাঁ। পাচ্ছি না ঠিকঠাক। এই 6 নাম্বার ধাপটা সবাই শুনে তো, 6 নাম্বার ধাপ। স্যার, আপনি 6 নাম্বারটাও বললেন যে এটা সংরক্ষণ করতে হবে, আর সাথেও বললেন রক্ষণাবেক্ষণ করতে হবে। এই দুইটার মধ্যে তো কোনো তফাৎই নাই তাইলে। তফাৎ নাই? আচ্ছা, ডকুমেন্টেশন বলতে রক্ষণাবেক্ষণ, আর যেটা মেইনটেনেন্স মানে কি? রক্ষণাবেক্ষণ আর সংরক্ষণ কি এক? স্যার, নিয়ন্ত্রণ করা। সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ এই না দুইটা স্যার, শব্দের একটা মিনিং কি? হলো রক্ষণ করা, আরেকটা হলো মানে সংরক্ষণ করে রাখা, যাতে করে সেটা ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, সংরক্ষণ হলো মেমোরির ভিতরে কোথাও লোড করে রাখা, আর রক্ষণাবেক্ষণটা হচ্ছে আমার নিয়মিত সফটওয়্যারটাকে আপডেট রাখা। আচ্ছা, এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করি যে ধরে নাও বা কিছু না হয়, ক্ষতি না হয়। ক্ষতি না হয়, রক্ষণাবেক্ষণ আর সংরক্ষণের ভিতরে পার্থক্য কি? আমাকে একদম বলো, রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ এই দুইটা সমগোত্রীয় শব্দ, কিন্তু এর ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে মেইনটেনেন্স শব্দের অর্থ হচ্ছে এখানে তোমাকে সফটওয়্যারটাকে রেগুলার আপডেট মোডে রাখতে হবে। আপডেট মোডে না রাখলে সফটওয়্যারটা একসময় মার্কেট প্লেস থেকে হারিয়ে যাবে বা ওই সফটওয়্যারকে ব্যবহার করবে না। আমার কথা কি এখন বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে প্রোগ্রাম মেইনটেনেন্স বা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, এই মেইনটেনেন্সের ধাপটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে আমি একটা সফটওয়্যার তৈরি করলাম কিন্তু সফটওয়্যারটাকে ভালোভাবে মেইনটেইন করতে পারলাম না। আমি একটা কার গাড়ি কিনলাম, আমি একটা কার গাড়ি কিনে সেই কার গাড়ি ভালোভাবে ওয়াশ করতে পারলাম না। আমি কার গাড়িটাকে
ধরো নাও আমি কার গাড়িটাকে সম্পূর্ণভাবে কাভারিং করে ঢেকে আমি এক জায়গায় রেখে দিলাম। এই রেখে দেওয়াটা হলো সংরক্ষণ। কিন্তু আমি যে ঢেকে রেখে দেওয়ার পরে আমার কার গাড়ির যে ব্যাটারি, এই ব্যাটারিটি যদি আস্তে আস্তে তার এনার্জি হারিয়ে যাবে, কারণ কার গাড়ি যদি তুমি রেগুলার রানিং মোডে না রাখো, তখন তোমার কার গাড়ির ব্যাটারি কি হবে, ব্যাটারি আস্তে আস্তে তার এনার্জি হারিয়ে ফেলবে, তখন তোমার সেলফ রেজিস্টার আর নিবে না। তার মানে তুমি যে কার গাড়িটা গ্যারেজে ঢুকাইয়ে রেখে দিচ্ছ, এটা সংরক্ষণ। আর ওই কার গাড়ির ভিতরে তার সমস্ত যন্ত্রপাতি ঠিক আছে কিনা সেটা রেগুলার ধোয়া মোছা করা, তারপরে তার রেগুলার তার সমস্ত পার্টস গুলা চেক করা, এটা হলো মেইনটেনেন্স। এখন কি দুইটা আলাদাভাবে বুঝতে পারছো সারিকা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন বলি প্রোগ্রাম আমি তৈরি করলাম, প্রোগ্রামটাকে এখন রেগুলার আমাকে আপডেট করতে হবে, বিভিন্ন কোডের পরিবর্তন করতে হবে, কোডের পরিবর্তন করে আমাকে আপডেট করতে হবে। এই 7টা হলো স্টেপস, এই 7টা ধাপ সুন্দরভাবে আমাদের পরীক্ষাতে আসবে এবং 7টা ধাপ লিখতে হবে। এখান থেকে ক খ গ ঘ সবই প্রশ্ন পেতে পারো। আর এই এমসিকিউ আসবে এই তোমার প্রোগ্রাম উন্নয়নের ধাপ থেকে। এখন আমি যে অতটুকু টপিক পড়লাম, এই টপিকসের মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন আছে কি? ওকে, প্রশ্ন নাই, তাহলে আমি সবার জন্য ছোট্ট একটা প্রশ্ন করি। বলো তো প্রোগ্রামিং কোডিং লেখা হয় কোন ধাপে? স্যার ডেভেলপমেন্টে। গুড, ভেরি গুড। প্রোগ্রাম ডেভেলপমেন্টের ধাপে কোডিং লেখা হয়। বলো তো ফ্লোচার্ট ডিজাইন করা হয় কোন ধাপে? স্যার প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইন, গুড, ভেরি গুড। ওকে, বলো তো সুডো কোড লেখা হয় কোন ধাপে? স্যার ডিজাইনে। ডিজাইনে। বলো তো প্রোগ্রাম টেস্টিং করা হয় কোন ধাপে? স্যার ইমপ্লিমেন্টে। ইমপ্লিমেন্টেশন, গুড, ভেরি গুড। বলো তো প্রোগ্রাম ডিবাগিং করা হয় কোন ধাপে? স্যার এটাও স্যার ওই যে ইমপ্লিমেন্টেশনে করা হয়। ওকে, প্রোগ্রামের ভুল কয় প্রকার? 3 প্রকার। ওকে, প্রোগ্রাম সংরক্ষণ করা বা প্রোগ্রাম বিভিন্ন ড্রাইভে সেভ করে রাখা হয় কোন ধাপে? ডকুমেন্টেশনে। ডকুমেন্টেশন। প্রোগ্রামিং সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বাছাই করা হয় বা প্রোগ্রাম এর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ছোট ছোট অংশে ভাগ করা হয় কোন ধাপে? স্যার মেইনটেনেন্স। ছোট ছোট অংশে ভাগ করা হবে। আমি একটা সমস্যা পাইলাম, সমস্যাটাকে ছোট ছোট অংশে ভাগ করব, এটাকে বলা হয় অ্যানালাইসিস, প্রবলেম অ্যানালাইসিস। কি বলা হবে? প্রবলেম অ্যানালাইসিস স্যার। অ্যানালাইসিস, এই ধাপে। ওকে, এরপরে আসি। বলতো প্রোগ্রামের রক্ষণাবেক্ষণের ধাপ বলতে কি বুঝি? নিয়মিত এই সফটওয়্যারকে আপডেট রাখা। নিয়মিত সফটওয়্যারটাকে আপডেট রাখা, গুড, ভেরি গুড। তাহলে এই 7টা ধাপকে আমরা বলি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই 7টা ধাপকে আমরা বলছি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা SDLC। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসতে পারে SDLC ব্যাখ্যা করো, তখন তোমার মনে রাখতে হবে যে SDLC বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেটা আছে, এই সাইকেলটা 7টা ধাপে বিভক্ত। যেমন আমরা আমাদের জীবনের একটা চক্র আছে, আমাদের লাইফ সাইকেলের একটা চক্র আছে। ছোটবেলা থেকে আমরা ধীরে ধীরে বড় হয়ে বৃদ্ধ হয়ে আবার এক সময় আমরা মারা যাব। এই যে চক্রগুলা লাইফ সাইকেল যেটা আছে একটা সিস্টেমের লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলটাকে 7টা অংশে ভাগ করেছি আমরা। 7টা অংশে ভাগগুলা পরীক্ষাতে আসবে, এই সুন্দরভাবে পড়ে নিবা। আমাদের আজকের টপিক যতটুকু পড়িয়েছি এই টপিক থেকে এমসিকিউ সিকিউ উভয় থাকবে। আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।